সুবর্ণর লজ্জা নেই, কিন্তু সুবর্ণর বিধাতার বোধ করি কিছু পরিমাণ লজ্জা অবশিষ্ট ছিল। তাই হঠাৎ একটা নতুন ঢেউ আনিয়ে কটা দিনের জন্যে অন্তত ভাসিয়ে নিয়ে গেলেন সুবর্ণকে। তৎক্ষণাৎ আবার ভাতের হাঁড়ির ধারে পাঠিয়ে দিলেন না তাকে। হঠাৎই প্রকাশচন্দ্র দেশের মহামারীর খবর নিয়ে এসে আছড়ে পড়ল। প্লেগ, আবার প্লেগ। যে প্লেগ কবছর যেন আগে শ্মশান করতে বসেছিল দেশটাকে। কলেরা, বসন্ত তবুও ভালো, কিন্তু প্লেগ, ওরে বাবা, সাক্ষাৎ জম। পালাও পালাও, যে যেখানে পারো পালাও। দক্ষিণের লোক উত্তরে এসো, পূর্বের লোক পশ্চিমে। চলল সেই ছুটোছুটি। কলকাতার বাইরে যেখানে যত লোক আছে তাদের বাড়ি ভর্তি হয়ে গেছে আগত আগন্তুকে। যাবেই তো। প্লেগ থেকে রক্ষা পেতে যেসব অসহায় আত্মীয় ছুটে এসে পড়েছে তাদের তাড়িয়ে দেবে কি করে তারা? সব বউরাই বাপের বাড়ি কি মাসির বাড়ি, নিদেন পক্ষে পিসির বাড়িও ছুটেছে। শুধু সুবর্ণলতার ব্যাপার আলাদা। সুবর্ণলতার বাপের বাড়ি নেই, বাপের গোষ্ঠীর কেউ নেই ঠাঁই দেবার। তবে সুবর্ণলতা কোথায় গিয়ে রক্ষা পাবে? সুবর্ণলতার শাশুড়ি পর্যন্ত নবদ্বীপে গুরুপাটে গিয়ে উঠেছেন। চাপা তার সঙ্গে যাবে, কিন্তু সুবর্ণলতা আর তার ন্যাঞ্জারি কটা? সুবর্ণলতা বলল, আমি মরব না, এ প্রমাণ তো হয়েই গেছে। প্লেগ আবার কি করবে আমার? কিন্তু সেটা তো কাজের কথা নয়। পুরুষেরা যে কোনো মুহূর্তে পালাতে পারে। শহরের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠলে পালাবেও। অফিস কাছারিও তো খোলা থাকবে না আর বেশি দিন, তালা পড়ল বলে। স্কুলগুলো তো বন্ধ হয়েই যাচ্ছে। ইঁদুর দেখলেই মারার বদলে দেখা মাত্রই মরে যাচ্ছে লোকে। তার সেই অবস্থায় তুমি লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষ কোলে কাঁখে 5টা আর জঠরের অভ্যন্তরের একটা অপগণ্ড নিয়ে পুরুষদের পায়ে বেরি হয়ে বসে থাকবে? তুমি তো বলছো তোমার ছেলেদের অন্য কারোর সঙ্গে পাঠিয়ে দাও। কে নেবে ভার? বলে নিজের ভারে অস্থির লোকে। ওদের নিয়েই মরতে চাও? বটে, ওরা তোমার খাস তালুকের প্রজা, তাই মারতে ইচ্ছে হলে মারবে। ওদের বাঁচাবার জন্যেই তোমায় চলে যেতে হবে কোনো নিরাপদ আশ্রয়ে, যেখানে এই রাক্ষসী মহামারীর থাপা পৌঁছয়নি। কিন্তু কোথায় সেই জায়গা? সহসা সুবর্ণর ভাসুর সুবোধচন্দ্র বাতলে দিল সেই জায়গা। চাঁপটা, সুবালার বাড়ি। সম্প্রতি দেখে এসেছে সুবোধ। দেখেছে দৈন্যের মধ্যেও সুখের সংসার সুবালার। গোয়ালে গরু, পুকুরে মাছ, বাগানে তরকারি, খেতে ধান। তবে দৈন্যটা কোথায়? দৈন্যটা নগদ টাকায়। তবু মনে দৈন্য নেই সুবালার আর তার বরের। এই তো মা ভাই 7 জন্মে খোঁজ নেয় না। একবার অসুখ শুনে ভাই একটু দেখতে গিয়েছিল বলে যেন হাতে চাঁদ পেয়েছে। কি যত্ন, কি আদর! সুবর্ণকে অনাদর পেতে হবে না। যে মানিনি উনি, যেখানে সেখানে থাকতে পারবেন না তো। এই তো প্রকাশের বউয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে যাবার কথা হয়ে গিয়েছিল একবার। সুবর্ণ হলো রাজি। এই বেশ, এই ঠিক জায়গা। সুবোধচন্দ্র নিজেই হঠাৎ হাল ধরল। রান্নাঘরের দরজার কাছে এসে নৈপথ্যের উদ্দেশ্যে বলল, মেজ বৌমা, আমার ইচ্ছে নয় তুমি এই মড়কের সময়ে এখানে থাকো। সুবালার কাছে গিয়ে থাকো 2-10 দিন। একটা ছেলে ঘর থেকে বলে ওঠে,
জ্যাঠাবাবু, মা বলছে সবাই চলে গেলে আপনাদের এনে দেবে কে? সুবোধ হেসে বলে ওঠে, ও হরি, এই কথা? সে যা হয় হবে। বামুনদের ছেলে, দুটো ফুটিয়ে নিয়ে খেতে পারবো না? তাছাড়া আমরাই বা আর কদিন? এ শহরে যা অবস্থা হয়ে উঠেছে ক্রমশ। যাক, ওই কথাই থাকলো। ছেলেটা বলল, আচ্ছা জ্যাঠাবাবু, তুমি যা বলছো তাই হবে? তাই হবে। সুবর্ণ বলছে তাই হবে। অবাক কথা বই কি, তবু রীতিমতো স্বস্তির কথা। সবাইকে স্বস্তি দিয়ে সুবর্ণ তার প্রায় অপরিচিত ননদের বাড়ি যাত্রা করে মড়কের হাত থেকে বাঁচতে, মরার জন্যেই যার আজীবন আকিঞ্চন। কেউ বোধ হয় ছুটে গিয়ে খবর দিয়ে এসেছে। সুবালা ভেজা শাড়ি সব সপিয়ে জল ভর্তি ঘড়াটা কাঁখে নিয়ে হাঁপাতে হাঁপাতে 1 মিনিটে এসে হাজির। দুম করে ঘড়াটা দাওয়ায় বসিয়ে সেই ভিজা কাপড়েই একটা পেন নাম ঠুকে উল্লসিত স্বরে বলে ওঠে, মেজদা গো, যাই ভাগ্যিস তোমাদের কলকাতায় পেলেগে এসেছিল, তাই না এই কাঠকুরুনির কুড়েই মহারানীর পদধূলি পড়ল। সুবর্ণ তার বয়সে বড় মান্যে ছোট ননদের মুখের দিকে তাকিয়ে দেখল ব্যঙ্গ নয়, কৌতুক, হুল নয়, মধু। মনটা জুড়িয়ে গেল। চোখ জুড়োচ্ছিল রেলগাড়িতে উঠে পর্যন্ত, এই গ্রামে নেমে পর্যন্ত। গরুর গাড়িতে আসতে হয়েছে খানিকটা, সেও তো পরম লাভ। সুবর্ণ তো যতক্ষণ তাদের গলি ছেড়েছে ততক্ষণ ওই কথাই ভেবেছে, ভাগ্যিস কলকাতায় প্লেগ এসেছিল। কে বলতে পারে, সেই ভয়ঙ্কর রূপে সুখদাতা না এলে সুবর্ণর জীবনে কখনো আর রেলগাড়ি চড়া হতো কি না? হয়তো হতো না। অতএব গ্রাম দেখাও হতো না আর কখনো। কিন্তু সুবর্ণ কি কখনো গ্রাম দেখেনি? দেখেছে বই কি, সেই তার পিতৃভূমি বারুইপুর গ্রাম। সেও এমনি ছায়া সুশ্যামল নিভৃতে শীতল বাংলার পল্লী গ্রাম। কিন্তু সুবর্ণ স্মৃতিতে সে ছায়া কেবল অন্ধকার, সে শ্যামলিমায় দাবদাহ। হায়, সুবর্ণ যদি সেবার গ্রামের ছুটিতে বাবার সঙ্গে ঠাকুমার কাছে যাব বলে না নাচত। সুবর্ণর দেখা গ্রামের স্মৃতিতে সুবর্ণর জীবনের অভিশাপ জড়িত। তবু এই মাঠ, পুকুর, ফল বাগান, ছোট ছোট ঝোপঝাড় সব কিছু তার সবুজের সমারোহ আর শীতলতা স্পর্শ নিয়ে সুবর্ণকে যেন মায়ের স্নেহের স্বাদ জোগাচ্ছিল। খাস কলকাতার বউ না হয়ে সুবর্ণ যদি এরকম এক গ্রামের বউ হতো। গরুর গাড়িতে আস্তে আস্তে বলেও ফেলেছিল সুবর্ণ সে কথা, আমার যদি এরকম একটা পাড়া গিয়ে শ্বশুরবাড়ি হতো। প্রবোধচন্দ্র অবশ্য সঙ্গে সঙ্গে মোহভঙ্গ করিয়ে দিতে বিদ্রুপ হাস্যে বলেছিল, বলো কি, তোমার মতন অলোকপ্রাপ্তার এই পচা পাড়া গিয়ে পোষাতো? এখানের মেয়েরা স্বপ্নেও কখনো দেখেছে বউ মানুষ হয়ে খবরের কাগজ পড়ে, বউ মানুষ রাত দিন মুখে মুখে তর্ক করে, বউ মানুষ দেশের কথা ভেবে মাথা গরম করে? সুবর্ণ দৃপ্ত কণ্ঠে বলেছিল, দেখেনি, দেখত। তাহলে আর ভাবনা ছিল না। সে বউকে ঢেকিতে ফেলে কুটত। শহরের দোতলায় পায়ের ওপর পা দিয়ে বসে থাকবার সুখ জুটলেও সবাই অমন পাড়াগার শোভা দেখতে পায়। খাড়ে কাপড়ে কাচতে কাচতে আর ঢেকিতে পাড় দিতে দিতে যান নিগলে যেত। সুবর্ণ মৃদুদ্বিগ্ন হাসির সঙ্গে বলেছিল, তেমনি নিগললে একটা সুবিধা তো রয়েইছে, দিঘি পুকুর, ঝাঁপ দিলেই নিশ্চিন্দি। প্রবোধচন্দ্র সহসা স্ত্রীর একটা হাত চেপে ধরে বলে উঠেছিল,
তোমায় এখানে আনা দেখছি ঠিক হয়নি। সর্বনেশে মেয়ে মানুষ তুমি, তোমায় বিশ্বাস নেই। ছোট ছেলেমেয়েরা সব কৌতুকে দেখছিল, বাবা মার হাত ধরেছে। 10-11 বছরের ভানু কানু দুই ভাই যেন লজ্জিত। সুবর্ণ সেটা অনুভব করে আস্তে হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করে, কিন্তু প্রবোধ ছাড়ে না। ভয়ানক আতঙ্কিত গলায় বলে, তুমি এই আমার গা ছুঁয়ে দিব্যি করো, ও সব দুর্মতি করবে না। সুবর্ণ মৃদু হেসে বলে, দুর্মতি যদি করি এই পৃথিবীর সঙ্গে তো সব সম্পর্কই চুকে যাবে। গা ছুঁয়ে দিব্যি আর কি মূল্য থাকবে? প্রবোধ আহত হয়ে হাতটা ছেড়ে দিয়ে বলে, ওহ তাই বটে, তুমি তো আবার সম্পর্কটা যে জন্ম জন্মান্তরে সে কথাই মানো না। তুমি মানো? সকৌতুকে প্রশ্ন করে সুবর্ণ। প্রবোধ সতেজে বলে, হিন্দুর ছেলে হয়ে জন্মেছি, মানব না? সবই মানি। আচ্ছা, তাহলে তো এ কথাও মানো অপঘাতে মলে ভূত পেদনি হয়? আলবাত মানি, না হলে আর শাস্ত্রে বলতো না অপঘাতে অনন্ত নরক। তবেই তো। সুবর্ণ হেসে ওঠে, আমি ধরো অপঘাতে মরে অনন্ত নরকে পড়ছি, তুমি মহত্তর বলে স্বর্গে গিয়ে ইন্দ্রত্ব করছো। তখন তখন ওই জন্ম জন্মান্তরের সম্পর্কটার গতি? কৌতার্কিক মেয়ে মানুষের সঙ্গে কেউ কথাই পারবে না বলে রাগ করে মুখ হাঁড়ি করে বসেছিল প্রবোধ। কিন্তু সুবর্ণ তা নিয়ে বিচলিত হয়নি। সুবর্ণ দেখছিল গাছপালার ফাঁকে ফাঁকে ছোট ছোট মাটির কুঁড়ে। তার সামনের উঠোনে তুলসী মঞ্চ, পিছনে গোয়াল। উঠোনগুলি মাটি ল্যাপা, গোয়ালগুলি খড়ের চালের। ছবির মতোই সুন্দর। এই সৌন্দর্যকে লালন করছে তো গ্রাম তার হৃদয় রস দিয়ে। চোখ জুড়িয়ে যাচ্ছিল, তবু মনের মধ্যে ছিল একটা তীক্ষ্ণ প্রশ্ন। যেখানে যাদের কাছে যাচ্ছে তারা নিকট আত্মীয় হলেও দূরত্বের ব্যবধান অনেকখানি। সুবর্ণরা তো 7 জন্মেও ওদের নাম মুখে আনে না। সুখের সময় তাদের বিস্মৃত হয়ে থেকে অসুবিধের সময় গলায় এসে পড়া, এর চাইতে নির্লজ্জতা আর কি আছে? মেজননদ যদি সেই নির্লজ্জতার দিকে আঙুল বাড়িয়ে দেখায়, যদি বলে, কি গো এখন বুঝি দায়ে পড়ে রায়মশায়, দরকারে পড়ে বোন? বলা তো অসম্ভব নয়। যে কেউ এই অবস্থায় বলতে পারে এ কথা, তার উপর আবার সুবালা মুক্তকেশীর মেয়ে। কিন্তু মুক্তকেশীর মেয়ে মুক্তকেশীর মতো মুখে মুখে উপযুক্ত জবাব দেবার জন্যে তৎপর হল না। সে উল্লাসে পুলকে বলে উঠল, ভাগ্যিস পেলে গিয়ে এসেছিল, তাই মহারানীর পদধূলি পড়ল। কান জুড়িয়ে গেল সুবর্ণর, জুড়িয়ে গেল প্রাণ। সুবর্ণর আবির্ভাবে কেউ পুলকিত হচ্ছে, এ অনুভূতিটা নতুন। সুবর্ণ এর স্বাদ জানে না। সুবর্ণ জানে সুবর্ণর আবির্ভাবও নেই, তিরোভাবও নেই। সে যেখানে বিরাজিত সেটা তার নিত্যধাম। জানে তার সেই নিত্যধামের চারপাশের বায়ুমণ্ডল সমালোচনার প্রখর তাপে তপ্ত থাকবে, আর তার মাথার উপরের আকাশ আর পায়ের নিচের মাটি সর্বদা স্মরণ করিয়ে দেবে, তোমাকে আচ্ছাদন দিয়েছি এই ঢের, তোমাকে দাঁড়াতে দিয়েছি এই যথেষ্ট। সুবর্ণ, তুমি এলে, কি আনন্দ, কি সুখ! এ ভাষা সুবর্ণর জন্যে নয়, অথচ জগতের দিনাতিতম দিনের জন্যেও আছে এ ভাষা। ভিখারিণী মাও প্রার্থনা করে, নবমী নিশি গো তুমি আর পোহায়ও না। সুবর্ণর জন্যে এ প্রার্থনা নেই।
সুবর্ণ কি মূল্যহীন? সুবর্ণ মূল্যবান হবার সৌভাগ্য থেকে চিরবঞ্চিত। সুবর্ণর মূল্য ধার্য হয়েছে শুধু একটা অভ্যাসমলিন শয্যায়, সেখানে সুবর্ণর জন্যে আগ্রহের আহ্বান অপেক্ষা করে। কিন্তু সে আগ্রহ কি প্রেমের? সে আহ্বান কি পুরুষের? তা নয়, সে শুধু অভ্যাসের নেশা। তাই সে আহ্বান সুবর্ণর চেতনাকে বিদ্রোহী করে, স্নায়ুদের পীড়িত করে, আত্মাকে জীর্ণ করে। তাই সুবর্ণর মূল্য কি জানে না সুবর্ণ? তাই এক যৌবন থাকতে প্রৌঢ়া, খেটে খেটে শীর্ণ শ্রীহীন মেয়ের এই খুশিটুকু সুবর্ণর প্রাণ জুড়িয়ে দেয়। প্রবোধ বলে, তা পড়ল পায়ের ধুলো, কিন্তু এই 50 ক্রোশ দূরে থেকে চিনে তো ফেললি ভাসটিকে, মহারানী বটে। এখন মহারানীর মেজাজ বুঝে চলতে নাজেহাল হ। আহা, এখনই নয়, যাওয়া আসা নেই তেমন। তা বলে কি দেখিনি আমি ওকে? সুবালা পায়ের দিকের শাড়িটা নিগড়ে নিগড়ে জলটা ফেলতে ফেলতে বলে, আমার মা জননীর হাতে পড়লে শিবও বাঁদর হয়ে ওঠে। গুরুজন নিন্দে করছি না, তবে বুঝি তো। সুবর্ণ অবাক হয়ে তাকায়। ওই হাতে পায়ে শির ওঠা, শীর্ণ মুখ, পাতলা চুল, প্রায় বাসন মাজা ঝিয়ের মতো চেহারার মানুষটার মধ্যে এমন স্বচ্ছ পরিচ্ছন্ন দৃষ্টিশক্তি। সুবর্ণকে বুঝতে পারেও। প্রবোধ অবশ্য অবাক হয় না, হেসে বলে ওঠে, শালুক চিনেছিস গোপাল ঠাকুর? তা যাক, বোনাইকে দেখছি না যে। দেখবে কোথা থেকে, এখন যে মর্নিং স্কুল, ছেলে ঠ্যাঙাতে গেছে সেই প্রাতকালে ওঠে। বাড়িও তাই ঠান্ডা দেখছ, সবগুলো তো সেই গোয়ালে। সুবর্ণ ফস করে বলে বসে, মেয়েরা? মেয়েরা? সুবালা উঠানের দড়ি থেকে গামছাখানা টেনে নিয়ে চুলগুলো ঝাড়তে ঝাড়তে হেসে ওঠে। বড়টা তো শ্বশুর বাড়ি, ছোট 3টে ওই গোয়ালেই। স্কুলে? আমার দেওর যে গাঁয়ের লোকের পায়ে ধরে ধরে গায়ে একটা মেয়ে পাঠশালা বসিয়েছে গো। তার নিজের ঘরের মেয়েদের তো আগে পাঠাতে হবে, নচেত ফাঁসি। তোমার দেওর? আহ্লাদে উজ্জ্বল দেখায় সুবর্ণর মুখ। খুব ভালো, তাই না? ভালো বলো ভালো, বাউন্ডুলে বলো বাউন্ডুলে। তবে সুবালা গলা একটু নামিয়ে বলে, ইদানিং স্বদেশীবাদীকে বড় ভাইকে একটু ভাবনায় ফেলেছে। ভিজে কাপড় ছাড়তে ঘরের মধ্যে ঢুকে যায় সুবালা। চেঁচিয়ে বলে, হাত মুখ ধুতে যেন ঘাটে যেও না বাবু, আমি দিচ্ছি জল। প্রবোধ চিন্তিতভাবে বলে, এই হলো এক ঝামেলা। ভগ্নিপতির ভাই যদি আবার স্বদেশে ফদেশি হয় তাহলেই তো। কি তাহলে? তোমার ফাঁসি হবে? আমার কথা হচ্ছে না, তোমাদের রেখে যাব। পুলিশকে তো জানো না, পচা গণ্ডগ্রামের বাঁশ ছেড়ের ভেতর থেকে, পুকুরের পাঁকের নিচ থেকে আসামিকে টেনে বার করে। কলকাতার রাজরাস্তা থেকেও করেছে, করছে। আমরা তো আর কেউ ওই সব গোয়ারতুমির মধ্যে মেতে যাই না। বলে গোলমালের টু শব্দটি উঠলে সে পথের দিকেই হাঁটি না। সাবধানী প্রবোধ আপন সাবধানতার মহিমায় স্ফীত হয়। সুবর্ণ এখন আর তর্ক করতে বসে না। সুবর্ণর মনের মধ্যে স্পন্দিত হতে থাকে, একটা স্বদেশী বাতিক ছেলেকে দেখতে পাবে সে। কত বড় সেই দেওর, বিয়ে হয়েছে, ঘর সংসারী। মনে হয় না, সুবালা বলছে বাউন্ডুলে। এরপরই সুবালা আতিথ্যের ধুম লাগায়। মাজা চকচকে গাড়ুতে জল এনে দেয় হাত মুখ ধুতে।
বড় বড় ফুল কাঁসার রেকাবিতে করে ঢেলে দেয় মুড়ি, নারকেল কোড়া, নাড়ু। ভাইপো ভাইজিদের সযত্নে কাছে টেনে টেনে খাওয়ার জন্য পিড়াপিড়ি করে, আর তারপরই বলে ওঠে, ওই যে আমার দেওর আসছে, এই খবরদার কেউ পেন নাম করতে যাবি না, পেন নাম করা দেখতে পারে না দু চক্ষে। পেন নাম করা দেখতে পারে না দু চক্ষে, এও এক অভিনব ভাষা, যা সুবর্ণর কানকে আর একবার শীতল করে, হয়তোবা মুখটাকেও দীপ্ত করে। কিন্তু প্রবোধের কাছে ওই আগ্রহদীপ্ত মুখমণ্ডল অবশ্যই প্রীতকর হয় না, হবার কথাও নয়। প্রবোধের মনে হয় ছেলেদের কটাকে তাদের পিসির কাছে রেখে সুবর্ণকে নিয়ে চলে যায়। কে জানত যে সুবলার সংসারে আবার এরকম একটা সাংঘাতিক জীব আছে? স্ত্রীকে এরকম একটা বাউন্ডুলে পরপুরুষের কাছাকাছি রেখে চলে যাওয়ার থেকে তাকে জমের মুখে তুলে দেওয়াই ভালো। একেই তো নিজের মনের কাছে নিজের দিকের বাটখারা তার হালকা, সুবর্ণর মন যে তার নাগালের অনেক উঁচুতে তা জানতে বাকি নেই প্রবোধের। কোনো মতে আগলে আগলে রেখে বয়সকালটা পার করে দেওয়া এই পর্যন্ত। কিন্তু সেই কালটার দিক নির্দিষ্ট সীমারেখা কি? 12 বছরের মেয়ে সুবর্ণর আরও 5টা ছেলে মেয়ে তার নিচে। তবু তো দেখলে মনে হয় না বয়সকালটা চলে যাচ্ছে তার। সেকালের নবাবরা যে বেগমদের হারেমে পুরে রাখত সেটাই ঠিক ছিল। হায়, কোথা থেকে এই প্লেগের হুড়ো এলো? আশ্চর্য, প্রবোধের এমন বুদ্ধি হলো না যে রেখে যাবার আগে একবার দেখে যায় জায়গাটা কেমন। সুবালার সংসারই আছে শুধু, আর বুড়ি শাশুড়ি আছে, এইটাই তো জানা। ওই দেওরটার কথা তো সঠিক জানা ছিল না। কখনো যেন না ওর সামনে বেরোয় সুবর্ণ। প্রবোধ অতএব ভ্রুভঙ্গি করে স্ত্রীকে ভেতরে যেতে নির্দেশ দেয়, কিন্তু বিফল হয় সেই ইশারা। সুবর্ণ ভ্রুভঙ্গিতে জানায়, কেন, হয়েছে কি? ইত্যবসরে সেই ভয়ঙ্কর জীবটি উঠোনের বেড়ার দরজা ঠেলে ঢুকে পড়ে নতুন একটি সংসার দেখে ঈষৎ থমকে দাঁড়ায়। কিন্তু মুহূর্তই সুবালা সহর্ষে বলে ওঠে, আমার মেজদা আর মেজ বউ গো, আর এরা ভাইপো ভাইজি, এর নাম ভানু, এর নাম কানু, এ চন্দন, এ পারুল, এ খোকা। ডাক নামি জানি বাপু, পোশাকি নাম জানি না। কই চাঁপাকে তো দেখছি না মেজ বউ। হরে কেষ্ট, এতক্ষণ খেয়ালই আসেনি সে। প্রবোধ কিছু বলার আগেই ফট করে সুবর্ণ ওই ছোঁড়ার সামনে বলে বসে, সে তার ঠাকুমার সঙ্গে গেছে। শুনে মাত্র সর্বাঙ্গ জ্বলে যায় প্রবোধের। কেন? তোমার তাড়াতাড়ি কণ্ঠসুধা বিতরণ করা কেন? কি দরকার ছিল? ছোঁড়া কি খোকা নাকি? শুটকো হাড়গিলের মতো দেখতে, তাই মনে হচ্ছে কম বয়স। সুবর্ণ থেকে ছোট হবে না কখনো। আর ছোট হলেই বা বিশ্বাস কি, দেখতে খারাপ, তাতেই বা কি? অবিশ্বাসিনী মেয়ে মানুষের কাছে ও সব বাধা বাধাই নয়। হায় হায়, কি কাজই করে বসল প্রবোধ। আবার কিনা আজই চলে যেতে হবে তাকে। জাহাজ ঘাটার অবস্থা টলমল, কুলি কামিন সব পিটটান দিচ্ছে। প্লেগের ভয় যত না হোক, জোর করে টিকে দেওয়া হবে এই ভয়। 2-4 দিন থাকতে পারলে লক্ষ্য করা যেত, আর তেমন বেচাল দেখলে টেনে নিয়ে যাওয়া যেত। এ যে কিছুই হচ্ছে না, হচ্ছেই না, অথচ ওদিকে এগিয়ে যাচ্ছে। হতভাগা ছোড়া ফট করে খোকাকে কোলে তুলে নিয়ে বলে, বাহ, গ্র্যান্ড দেখতে তো। সকলকে দেখছি খাসা, মেজ বৌদির যত্নের গুণ আছে।
হেলদি ছেলের বড় অভাব আমাদের দেশে। নমস্কার মেজদা, কিছু মনে করবেন না, আমি একটু বেশি কথা বলি। এই যে এই বৌদিটি আমার নামকরণ করেছেন বাক্যবাগীশ। ওকে রাত দিন গঞ্জনা দিই আমি, ছেলে মেয়েগুলোর হাড়সার চেহারার জন্যে। হঠাৎ আরও ভয়ানক, আরও অসমসাহসিক এক কাণ্ড করে বসে সুবর্ণ। শুধুই কি অসমসাহসিক, কুশ্রিতা নয়, অসভ্যতা নয়, শাস্ত্র সমাজের বিরোধী নয়। কেন কেন এই বদমাইশি? ফট করে বলে বসল কি না, আর আপনার নিজের কি? আচ্ছা, সুবালা তো গায়ের বউ, সুবালাই বা ভাজকে এই নির্লজ্জতার জন্যে কিছু বলল না কেন? তার মানে বুদ্ধি শুদ্ধির বালাই নেই। বালাই থাকলে কখনো এরপরও হাসে, হেসে উঠে বলে? ওর কথা বাদ দাও, ও যে দেশ উদ্ধার করছে, ওর কি নাইবার খাবার অবকাশ আছে? অযত্নে অযত্নে অমন পোড়া কাঠের মতো দশা। বৌদি, আমি আপত্তি করছি। ইয়ারটা বলে ওঠে, একজন ভদ্রমহিলার সামনে কিনা পোড়া কাষ্ঠ বিশ্লেষণ দেওয়া। মেজদা দেখুন আপনার বোনের কাণ্ড। মেজদা তার বোনের কাণ্ডের দিকে না তাকিয়ে হঠাৎ চেঁচিয়ে ওঠেন, এই চন্দন, হচ্ছে কি? এত মুড়ি ছড়াচ্ছিস যে? বাকি সবাই চমকে ওঠে, থমকে যায়। তবু চলে যেতে হয়। প্রাণ পাখিকে পিঞ্জর ছাড়া করে বনে জঙ্গলে উড়িয়ে দিয়ে উপায় কি? সত্যি তো পাগল নয় যে বলবে নিয়ে চলে যাই ওকে। তবে একটা খবরে একটু ভরসা আছে, ছোড়া অমূল্যর নিজের ভাই নয়, জ্ঞাতি ভাই, অন্য বাড়িতে থাকে। আবার বেশি ভরসাও নেই, শূন্য একটা বাড়িতে থাকে বলে এ বাড়িতে খায়। সুবালাই ধরে করে এই ব্যবস্থা করেছে, ওর একমাত্র দেখবার লোক পেশি মোড়ে পর্যন্ত। বাউন্ডুলে যাকে বলে, কেউ কোথাও নেই, শূন্য একখানা বাড়িতে একা থাকা। প্রবোধ বিরক্ত হয়ে প্রশ্ন করেছিল, তা বিয়ে করেনি কেন দয়াময়? সুবালা দাদার রাগে হেসেই খুন, হরে কেষ্ট, ও বিয়ে করবে তো দেশ স্বাধীন করবে কে? ফাজলামি। বলি আজ না হয় তুই ওর ভাত রাঁধছিস, চিরকাল পরের ঘাট দিয়ে চলবে? সুবালা আহত হয়, সুবালা গম্ভীর হয়, বলে, পর বললে পর, আপন বললে আপন, তবে কদিন ভাত রাঁধতে পাবো ওর তাই বা কে জানে। কোন দিন যে জেলের ভাত খেতে হয় এই ভয়ে কাঁটা হয়ে আছি। প্রবোধের নিজের বোনকেও আদিক্ষেতার জাহাজ মনে হয়। জ্ঞাতি দেওরকে নিয়ে এত আদিক্ষেতা? আরও বিরক্ত স্বরে বলে, আর সেই লোককে বাড়িতে আসতে দিচ্ছিস? সুবালা অবাক হয়, আসতে দেব না? কাকে? অম্বিকা ঠাকুরপোকে? কি যে বলো মেজদা! তা তোর না হয় আদর কর্তব্য উতলে উঠল, বলি অমূল্যর হাতে দড়ি পড়লে? সুবালা বিচলিত হয় না। সুবালা বলে, নিয়তি ছাড়া পথ নেই মেজদা, সে নিয়তি থাকলে। আগুনে হাত ডুবিয়ে যদি বলি নিয়তি থাকলে পুড়বে, তবে আর বলবার কিছু নেই। প্রবোধ প্রায় খিঁচিয়ে ওঠে, তবে কাজটা ভালো হচ্ছে না, এ বাড়িতেও যাতায়াত কমাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্যত্র করতে বলতে হবে। সুবালা হেসে ওঠে। সুবালা ওর পূজনীয় মেজদার কথা অমৃতং বালভাষিতং হিসাবে গণ্য করে, তাই সুবালা আর তর্ক না করে বলে, পাগল হয়েছ? ওকে খাওয়াতে হয় ধরে বেঁধে, 3 বেলা না খেলেও ওর খেয়াল থাকে না, তবে আর কি কৃতার্থ। প্রবোধ বলে,
তোমরা নিজের কপালেও তেঁতুল গুলছো, ছেলেপুলেদেরও ক্ষতি করছো। ওই রকম একটা ব্যাড এক্সাম্পল চোখের সামনে। সুবর্ণ এতক্ষণ ভাই বোনের ওই তর্ক বিতর্ক স্নেহ আলাপের মাঝখানে কথা বলেনি। এইবার বলে উঠল, বলল, চোখের সামনে এটা কুদৃষ্টান্ত নয়, বরং মহৎ আদর্শ। মেজ ঠাকুরঝির ছেলেদের ভাগ্য ভালো যে এমন একটা আদর্শ চোখের সামনে পাচ্ছে। চমৎকার। যখন পুলিশ এসে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে ধরে নিয়ে যাবে, তখন মহৎ আদর্শ লীলা বুঝবে। এমন জানলে আনতাম না তোমাদের। সুবর্ণ তীব্র কণ্ঠে বলে, তোমাদের সহোদর বোন যেখানে রয়েছে সেখানে তোমার বউ ছেলে থাকতে পারবে না? থাকতে পারবে না কেন? বিপদের আশঙ্কা, সেই কথাই হচ্ছে। সে আশঙ্কা তোমার বোন ভগ্নিপতিরও আছে। চুলোই যা করা। প্রবোধ বলে ওঠে, মাথার মধ্যে আগুন জ্বলছে আমার। তা সেই মাথার মধ্যে জ্বলন্ত আগুন নিয়েই বিদায় নিতে হলো প্রবোধকে। উপায় কি? আর সমস্ত রাগটাই শেষ পর্যন্ত সুবর্ণর ওপর পড়ল। সুবর্ণই বা আসতে রাজি হলো কেন? এদিকে তো এত জেদ, পাহাড় নড়ে তো জেদ নড়ে না, অথচ ভাসুর একবার অনুরোধ করলেন তো গলে গেলেন। চিরকাল দেখছি এই আমি হতভাগা কেউ নয়, ভাসুরের কথা শিরোধার্য। বদ মেয়ে মানুষদের স্বধর্মই এই। কেদারবাবুকে নিয়ে কত আদিক্ষেতা, সে বুড়ো আর আসে না, তাই বাঁচা গেছে। গুরুজন বলে যদি ছেত্থা করতো তো মাকে আগে করত। তার বেলায় নয়, তার বেলায় রাত দিন শাশুড়ির মুখে মুখে চোপা। আসল কথা ব্যাটা ছেলে, সেটা হলেই হলো। যা বুঝছি সুবালাটা মুখ্যুদ্ধারী। ওই ঘোরেল অম্বিকাটা ওর মাথায় হাত বুলিয়ে খাচ্ছে দাচ্ছে, অতএব সুবালার ওপর ভরসা নেই। ওর চোখের সামনেই অনেক কিছু ঘটে যাবে, টেরও পাবে না। সুবালার শাশুড়িটি যে কোথায় থাকেন দেখতেও পাওয়া গেল না। তবু একটা বুড়ো মানুষ ছিল সংসারে। না, ওসব বুড়ো ফুড়োর কর্ম নয়। অমূল্যকেই বলে এলে হতো, তোমার শালাজের বাবু একটু পুরুষ ঘেঁষা স্বভাব আছে, চোখে চোখে রেখো। বলে এলে হতো, বলা হয়নি। এ কথা যত ভাবতে থাকে প্রবোধ, ততই তার মাথা ঝাঁ ঝাঁ করতে থাকে। কি উপায়ে ফিরিয়ে নিয়ে আসা যায় সুবর্ণকে? ভগবান, প্লেগকে যদি আবার তোমার ভাণ্ডারে ফিরিয়ে নিয়ে যেতে না পারো তো তোমার এই ভক্ত প্রজা প্রবোধকে প্লেগ দাও। অত বড় একটা কারণ ঘটলে অবশ্যই আনা যাবে সুবর্ণকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।